আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। আমার এই হেডসেটটা গত ৫ বছর ধরে কত হাজার হাজার অচেনা মানুষের কণ্ঠস্বর আমার কানে পৌঁছে দিয়েছে। তাদের অভিযোগ, তাদের অনুরোধ, তাদের কান্না। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী, যখন আমার কানের মধ্যে বেজে উঠেছিল এমন এক কণ্ঠস্বর যে দাবি করেছিল সে অচেনা নয়, সে আমার ঠিক পাশেই বসে আছে। আমার নাম প্রিয়াঙ্কা, বয়স ২৮। সল্টলেক সেক্টর ৫-এর এক বহুজাতিক কল সেন্টারে কাজ করি। আমার জীবনটা আর ৫টা বিপিও কর্মীর মতোই। রাতের শিফট, কফির কাপ আর স্ক্রিনের দিকে তাকিয়ে একঘেয়ে যান্ত্রিক গলায় বলে যাওয়া, গুড ইভিনিং, দিস ইজ প্রিয়াঙ্কা, হাউ মে আই হেল্প ইউ। আমাদের অফিসটা একটা বিশাল কাঁচের বিল্ডিংয়ের ১০ তলায়। রাতের বেলা যখন পুরো সেক্টর ৫টা নিস্তব্ধ হয়ে যায়, তখন আমাদের এই ফ্লোরটা জেগে থাকে। শত শত ছেলে মেয়ে তাদের কিউবিকালের মধ্যে বসে পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষদের সমস্যার সমাধান করে। এই গল্পটা গত শীতের এক শুক্রবার রাতের ঘটনা। রাত তখন প্রায় ২টো। আমার শিফট প্রায় শেষের দিকে। আমি খুব ক্লান্ত ছিলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, কখন এই যন্ত্রণা শেষ হবে আর আমি আমার উষ্ণ বিছানায় গিয়ে ঘুমোতে পারব। আমি যখন আমার শেষ কয়েকটা কল সামলাচ্ছি, তখন হঠাৎ করেই আমার স্ক্রিনে একটা নতুন কল ফ্ল্যাশ করল। কোনো নম্বর ছিল না, শুধু লেখা ছিল আননোন কলার। আমার একটু অবাক লাগলো। সাধারণত আমাদের সিস্টেমে সব নম্বরই রেজিস্টার থাকে। আমি তবুও নিয়মমাফিক কলটা রিসিভ করলাম। আমি আমার সেই যান্ত্রিক গলায় বললাম, গুড ইভিনিং, দিস ইজ প্রিয়াঙ্কা, হাউ মে আই হেল্প ইউ। ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা অদ্ভুত খসখসে শব্দ, ঠিক যেন কেউ একটা পুরনো খারাপ রেডিওর নব ঘোরাচ্ছে। আমি আবার বললাম, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি। এবার সেই খসখসে শব্দের মধ্যে দিয়ে একটা গভীর কিন্তু বিকৃত পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত আর শীতল। সে বলল, আমি তোমাকে খুব স্পষ্ট শুনতে পাচ্ছি প্রিয়াঙ্কা। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে আমার নাম জানে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, স্যার, মে আই নো ইয়োর নেম অ্যান্ড ইয়োর কাস্টমার আইডি প্লিজ। লোকটা অট্টহাসি করে উঠল। তার হাসির শব্দটা ছিল কর্কশ, ধাতব। সে বলল, আমার কোনো নাম নেই, আর আমার কোনো আইডিও নেই। আমি তো তোমাদের গ্রাহকই নই। তাহলে? আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি ফোন করেছেন কেন? তোমাকে দেখার জন্য, সে বলল। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমাকে দেখার জন্য? মানে? মানে আমি তোমাকে এখন দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা, সে বলল। তোমার পরনে একটা নীল রঙের কুর্তি, তোমার চুলগুলো খোলা, আর তোমার ডান হাতের আঙুলে একটা প্রজাপতির মতো দেখতে রূপোর আংটি। আমার গলা শুকিয়ে কাঠ। সে যা যা বলছে সব সত্যি। আমি ভয়ার্ত চোখে আমার কিউবিকালের চারপাশে তাকালাম। আমার আশেপাশে আমার সহকর্মীরা সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউ আমার দিকে তাকিয়ে নেই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে আপনি? আপনি কোথায়? লোকটা আবার সেই ভয়ঙ্কর হাসিটা হাসল। বলল, আমি তো তোমার ঠিক পাশেই বসে আছি প্রিয়াঙ্কা। আমার আর এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা ছিল না। আমি চিৎকার করে আমার হেডসেটটা খুলে মাটিতে ছুঁড়ে মারলাম। আমার চিৎকার শুনে আমার সহকর্মীরা আর আমার টিম লিডার বিক্রম স্যার সবাই আমার দিকে ছুটে এলেন। আমি তখন ভয়ে আতঙ্কে ঠকঠক করে কাঁপছি। বিক্রম স্যার আমাকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। বললেন, কি হয়েছে প্রিয়াঙ্কা, এত ভয় পেয়েছ কেন? আমি তাকে সবটা খুলে বললাম। আমার কথা শুনে সবাই আমার দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন আমি পাগল হয়ে গেছি। বিক্রম স্যার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রিয়াঙ্কা, তুমি হয়তো খুব টেনশনে আছো, তাই হ্যালোসিনেট করছো। ওটা হয়তো কোনো প্র্যাঙ্ক কল ছিল। তিনি সিস্টেম চেক করে বললেন, দেখো, তোমার সিস্টেমে তো কোনো আননোন কলারের রেকর্ডই নেই। তোমার শেষ কলটা তো প্রায় ১০ মিনিট আগে শেষ হয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি জানি আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি জানি আমি যা শুনেছি তা সত্যি। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। সেই রাতের পর থেকে আমার জীবনটা আর আগের মতো রইল না। আমি যখনই অফিসে আসতাম, আমার মনে হতো যেন দুটো শীতল অদৃশ্য চোখ আমার উপর নজর রাখছে। আমি প্রায়ই আমার কানের পাশে সেই খসখসে শব্দটা শুনতে পেতাম। আমি জানি না সে কে, আমি জানি না সে কি চায়। আমি শুধু জানি সে আমার খুব কাছে আছে, আর সে হয়তো আবার ফোন করবে, তার ওই অসমাপ্ত ভয়ঙ্কর খেলাটা শেষ করার জন্য। সেই রাতের ভয়ঙ্কর ফোন কলটার পর আমি কয়েকদিনের জন্য ছুটিতে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো অফিস থেকে দূরে থাকলে আমার মনের এই ভয়টা কেটে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। ভয়টা আমার পিছু ছাড়েনি, বরং সেটা আমার ছায়ার মতো আমার সাথে আমার বাড়িতেও চলে এসেছিল। আমি প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখতাম।
আমি দেখতাম আমি একটা অন্ধকার অন্তহীন কল সেন্টারে একা বসে আছি, আর আমার চারপাশে হাজার হাজার ফোন একসাথে বেজে চলেছে, আর প্রতিটা ফোন থেকে সেই একই শীতল যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা। আমার ঘুম ভেঙে যেত। আমি দেখতাম আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথেও দেখা করেছিলাম। তিনি আমাকে কিছু ঘুমের ওষুধ আর অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে আমি ঠিক করলাম আমাকে এর মুখোমুখি হতেই হবে। ভয় পেয়ে পালিয়ে থাকলে এই ভয়টা আমাকে আরও বেশি করে গ্রাস করে ফেলবে। আমি 1 সপ্তাহ পর আবার অফিসে যোগ দিলাম। আমার সহকর্মীরা আমার দিকে কেমন যেন করুণার চোখে তাকাচ্ছিল। তারা হয়তো ভেবেছিল আমি সত্যিই পাগল হয়ে গেছি, কিন্তু আমার টিম লিডার বিক্রম স্যার আমার প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন। তিনি আমাকে তার কেবিনে ডেকে অনেকক্ষণ ধরে বোঝালেন। তিনি বললেন, প্রিয়াঙ্কা, আমি জানি তোমার উপর দিয়ে অনেক ঝড় গেছে। তুমি যদি চাও আমরা তোমাকে অন্য কোনো প্রসেসে ট্রান্সফার করে দিতে পারি, যেখানে তোমাকে আর ফোন ধরতে হবে না। আমি বললাম, না স্যার, আমি ঠিক আছি। আমি আমার কাজটা চালিয়ে যেতে চাই। আমি জানি আমি যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যাই তাহলে আমি আর কোনো দিনও রুখে দাঁড়াতে পারবো না। সেই রাতে যখন আমি আমার কিউবিকালে বসে কাজ করছিলাম, তখন আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমার কান দুটো সারাক্ষণ সজাগ ছিল। রাত প্রায় 2টো নাগাদ, যখন আমার শিফট প্রায় শেষের দিকে, তখন আমার স্ক্রিনে আবার সেই লেখাটা ভেসে উঠল, আননোন কলার। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি জানি আমাকে কলটা রিসিভ করতেই হবে। আমি একটা গভীর শ্বাস নিয়ে কলটা রিসিভ করলাম। আমি কোনো কথা বললাম না। ওপাশ থেকে সেই শীতল কণ্ঠস্বরটা ভেসে এলো, ফিরে এলে তাহলে প্রিয়াঙ্কা? আমি তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। আমি আমার সমস্ত সাহস এক করে দৃঢ় গলায় বললাম, কে আপনি? কি চান আমার কাছে? কেন আমাকে এভাবে বিরক্ত করছেন? লোকটা হাসল। বিরক্ত? আমি তো শুধু তোমার সাথে কথা বলতে চাই প্রিয়াঙ্কা। আমি খুব একা। একা? তাহলে আপনার বন্ধুদের সাথে কথা বলুন। আমাকে ফোন করছেন কেন? কারণ, সে বলল, আমার কোনো বন্ধু নেই, আর আমার জগৎটা আর তোমাদের জগতের মতো নয়। তার এই হেয়ালিপূর্ণ কথায় আমার গাটা ছমছম করে উঠল। আমি বললাম, মানে? মানে আমি আর বেঁচে নেই প্রিয়াঙ্কা, সে শান্ত গলায় বলল। আমার হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার জোগাড়। বেঁচে? বেঁচে নেই? হ্যাঁ, আমি হলাম এক অতৃপ্ত আত্মা, যে এই কল সেন্টারের দেওয়ালেই আটকে আছে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। সে বলে চলল, আমার নাম ছিল রোহন। আমিও তোমার মতোই এই কল সেন্টারেই কাজ করতাম, ঠিক তোমার পাশের কিউবিকালটাতেই। আমি চমকে উঠে আমার পাশের খালি কিউবিকালটার দিকে তাকালাম। ওটা গত কয়েক মাস ধরেই খালি পড়ে আছে। আমিও, সে বলল, তোমার মতোই রাত জেগে পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষদের সমস্যার সমাধান করতাম। আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু একদিন রাতে এই অফিসেই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। কি কি হয়েছিল আপনার সাথে? আমাকে খুন করা হয়েছিল। তার কণ্ঠস্বরটা যন্ত্রণায়, ক্রোধে কেঁপে উঠল। এই অফিসেরই কয়েকজন লোক আমাকে খুন করেছিল। খুন? হ্যাঁ, আমি তাদের একটা বড় বেআইনি কারবারের কথা জেনে ফেলেছিলাম। তারা কোম্পানির ডেটা চুরি করে বাইরের পার্টির কাছে বিক্রি করে দিত। আমি তাদের হাতে নাতে ধরে ফেলেছিলাম। আমি ঠিক করেছিলাম আমি পুলিশকে সব জানিয়ে দেব, কিন্তু তারা আমাকে সেই সুযোগ দেয়নি। সেদিন রাতেই তারা আমাকে এই অফিসেরই সার্ভার রুমে নিয়ে গিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে, আর তারপর আমার দেহটা এই বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেয়। পুলিশ এসেছিল, তদন্ত হয়েছিল, কিন্তু তারা এটাকে আত্মহত্যা বলে কেস ফাইল বন্ধ করে দেয়। আমার খুনিরা আজও এই অফিসেই সবার সামনে ভালো মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে। আমার মাথা ঘুরছিল। এ কি ভয়ঙ্কর কথা! আমি বললাম, কিন্তু কিন্তু আপনি আমার সাথেই কেন যোগাযোগ করছেন? কারণ, সে বলল, কারণ আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি দেখতে পাই প্রিয়াঙ্কা। তোমার সততা, তোমার সাহস। আমি জানি তুমিই একমাত্র যে আমাকে সাহায্য করতে পারবে। সাহায্য? আমি আমি কিভাবে আপনাকে সাহায্য করব? তোমাকে আমার খুনিদের মুখোশটা খুলে দিতে হবে, সে বলল। তোমাকে আমার বিচার পাইয়ে দিতে হবে, তবেই আমার আত্মা শান্তি পাবে, মুক্তি পাবে। আমি জানি না আমার কি বলা উচিত। আমি কি একটা প্রেতাত্মার কথায় বিশ্বাস করব? আমি কি আমার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলব? আমি যখন ভাবছি আমি কি উত্তর দেব, ঠিক তখনই রোহনের আত্মা বলল, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না, তাই আমি তোমাকে একটা প্রমাণ দিচ্ছি। প্রমাণ? হ্যাঁ,
তুমি যদি এখন তোমার ডেস্কের ডান দিকের ড্রয়ারটা খোলো তাহলে তুমি একটা জিনিস খুঁজে পাবে। আমি কাঁপা কাঁপা হাতে আমার ড্রয়ারটা খুললাম। ড্রয়ারটা ছিল প্রায় খালি, শুধু কয়েকটা পুরনো কাগজপত্র আর একটা পেনের ক্লিপ। কিন্তু ড্রয়ারের একেবারে পেছনের কোণায় আমি দেখলাম একটা জিনিস পড়ে আছে, একটা পুরনো বিবর্ণ হয়ে যাওয়া আইডি কার্ড। আমি আইডি কার্ডটা হাতে তুলে নিলাম। কার্ডে একটা অল্প বয়সী হাসি খুশি ছেলের ছবি, আর তার নিচে নাম লেখা রোহন শর্মা। রোহনের সেই পুরনো বিবর্ণ আইডি কার্ডটা হাতে নিয়ে আমার মনে হয়েছিল আমি যেন এক জীবন্ত রহস্যের গভীরে প্রবেশ করেছি। আমার আর কোনো সন্দেহ ছিল না যে আমি যার সাথে কথা বলছি সে কোনো প্র্যাঙ্কস্টার নয়, সে সত্যিই এক অতৃপ্ত বিচার প্রার্থী আত্মা। আমি সেই রাতে আর ঘুমাতে পারিনি। আমার মাথায় শুধু রোহনের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, তার করুণ মৃত্যু, তার খুনিদের উল্লাস আর তার বিচারের আকুতি। আমি বুঝতে পারছিলাম আমি আর পিছিয়ে আসতে পারবো না, আমাকে রোহনকে সাহায্য করতেই হবে। কিন্তু কিভাবে? আমার হাতে ছিল শুধু একটা পুরনো আইডি কার্ড, এটা দিয়ে তো আর কাউকে খুনি প্রমাণ করা যায় না। পরদিন আমি অফিসে গেলাম। আমার হাবভাব যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ দুটো সারাক্ষণ রোহনের বলা সেই খুনিদের খুঁজছিল। কিন্তু সে তো আমাকে তাদের নাম বলেনি। সেই রাতে আমি আবার সেই আননোন কলারের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত প্রায় 2টো নাগাদ সে আবার ফোন করল। আজ আমি আর ভয় পেলাম না। আমি বললাম, রোহন, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তোমাকে আমাকে বলতে হবে কারা তোমার খুনি, আর আমাকে প্রমাণ জোগাড় করতে সাহায্য করতে হবে। রোহনের আত্মা বলল, আমি জানতাম তুমি রাজি হবে প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আমার খুনিরা, তার কণ্ঠস্বরটা ঘৃণায় কঠিন হয়ে এলো। 3 জন, আমাদেরই অফিসের অন্য একটা প্রসেসের 3 সিনিয়র, বিক্রম, সুমন আর রাজীব। বিক্রমই হলো এদের লিডার। বিক্রম? বিক্রম স্যার, আমার টিম লিডার? আমার পায়ের তলা মাটি সরে যাচ্ছিল। যে লোকটা আমাকে এতদিন ধরে এত সহানুভূতি দেখিয়েছে সেই একজন খুনি। রোহন বলে চলল, তারা আজও তাদের সেই ডেটা চুরির ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। তারা কোম্পানির সার্ভার থেকে ক্লায়েন্টদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করে। আর প্রমাণ? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, প্রমাণ কোথায়? প্রমাণ আছে, সে বলল, বিক্রমের ল্যাপটপে। সে তার সমস্ত বেআইনি লেনদেনের হিসেব একটা গোপন এনক্রিপ্টেড ফোল্ডারে রাখে। তোমাকে সেই ফোল্ডারটা জোগাড় করতে হবে। আমার মাথায় হাত। বিক্রম স্যারের ল্যাপটপ, ওটা তো সে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। আমি বললাম, কিন্তু ওটা তো প্রায় অসম্ভব রোহন, আমি কিভাবে তার ল্যাপটপ থেকে ফোল্ডারটা বের করব? রোহন বলল, আমি তোমাকে সাহায্য করব। কাল রাতে আমাদের অফিসের টিম পার্টি আছে। সবাই যখন পার্টিতে ব্যস্ত থাকবে তখন অফিস ফ্লোরটা প্রায় খালি থাকবে। বিক্রমও তার ল্যাপটপটা তার কেবিনে লক করে রেখে যাবে। তোমাকে সেই সময় ওর কেবিনে ঢুকতে হবে। আমি তোমাকে পাসওয়ার্ডটা বলে দেব। তুমি ফোল্ডারটা একটা পেন ড্রাইভে কপি করে নেবে। পরিকল্পনাটা ছিল খুব ঝুঁকিপূর্ণ। যদি আমি ধরা পড়ি তাহলে আমার চাকরি তো যাবেই, বিক্রম আমাকে রোহনের মতোই শেষ করে দেবে। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি সবার চোখ এড়িয়ে খুব সন্তর্পণে আমাদের ফ্লোরের দিকে চলে এলাম। ফ্লোরটা ছিল একদম নিস্তব্ধ। শুধু সার্ভার রুমের ভেতর থেকে একটা একটানা গুঙানির মতো আওয়াজ আসছিল। আমি জানি ওই আওয়াজটা কিসের। আমি যখন বিক্রমের কেবিনের দিকে এগোচ্ছি তখন আমার কানের হেডসেটে রোহনের কণ্ঠস্বর ভেসে এলো। সে যেন আমার সাথেই ছিল। সে বলল, সাবধানে প্রিয়াঙ্কা, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি বিক্রমের কেবিনের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা ছিল কাঁচের, আর তাতে পাসওয়ার্ড লক। রোহন আমাকে পাসওয়ার্ডটা বলল। আমি কাঁপা কাঁপা হাতে পাসওয়ার্ডটা টাইপ করলাম। ক্লিক করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে গেল। আমি ভেতরে ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিলাম। বিক্রমের ল্যাপটপটা তার টেবিলের উপরেই ছিল। আমি ল্যাপটপটা খুলতেই সেটা পাসওয়ার্ড চাইল। রোহন আবার আমাকে পাসওয়ার্ডটা বলে দিল। ল্যাপটপটা খুলে গেল। আমি রোহনের নির্দেশ মতো সেই গোপন ফোল্ডারটা খুঁজতে লাগলাম। অবশেষে আমি সেটা খুঁজে পেলাম। ফোল্ডারটার নাম ছিল মাই পার্সোনাল পোয়েমস। আমি ফোল্ডারটা খুলতেই আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ভেতরে কোনো কবিতা ছিল না, ছিল শত শত এক্সেল শিট যেখানে ক্লায়েন্টদের ক্রেডিট কার্ডের নম্বর, সিভিভি আর তাদের ব্যক্তিগত তথ্য বিস্তারিতভাবে লেখা। আমি আর এক মুহূর্তও দেরি না করে আমার সাথে আনা পেনড্রাইভটা লাগিয়ে ফোল্ডারটা কপি করতে শুরু করলাম। ফোল্ডারটার সাইজ ছিল বেশ বড়, কপি হতে বেশ কিছুটা সময় লাগছিল। আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছিল। প্রতিটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছিল। অবশেষে কপিটা কমপ্লিট হলো। আমি পেনড্রাইভটা খুলে ল্যাপটপটা বন্ধ করে যখনই উঠে দাঁড়াতে যাব ঠিক তখনই আমার পিছনে কেবিনের দরজাটা খোলার শব্দ হলো। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম দরজায় বিক্রম স্যার দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা মদের গ্লাস, আর তার মুখে এক ভয়ঙ্কর শয়তানি হাসি। সে বলল, কি হলো প্রিয়াঙ্কা, এত রাতে আমার কেবিনে একা একা কি করছো? আমার কবিতার খুব ভক্ত হয়ে গেছো নাকি? আমি বুঝতে পারলাম আমি এক মারাত্মক ফাঁদে পা দিয়ে ফেলেছি। এটা একটা পরিকল্পিত চাল ছিল।
সে হয়তো আমার উপর আগে থেকেই সন্দেহ করেছিল। বিক্রমের সেই শয়তানি হাসি আর বিদ্রুপের সুরে বলা কথাগুলো আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি বাঘের গুহায় ঢুকে পড়েছি এবং পালানোর সব পথ বন্ধ। আমার হাতে ধরা পেনড্রাইভটা, যা একটু আগেও আমার কাছে ছিল বিজয়ের প্রতীক, সেটাই এখন আমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। বিক্রম দরজাটা ভেতর থেকে লক করে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। সে বলল, আমি প্রথম থেকেই জানতাম তোমার মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে। তোমার সেই রাতের নাটক, তোমার সেই ছুটির পর ফিরে আসা, আমি সব লক্ষ্য করছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম তোমাকে হাতে নাতে ধরার জন্য। কিন্তু আমি এটা বুঝতে পারছি না। সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তুমি আমার ল্যাপটপের পাসওয়ার্ডটা জানলে কি করে? আর এই গোপন ফোল্ডারটার কথাই বা? আমি চুপ করে রইলাম। আমি জানি আমি যদি রোহনের কথা বলি তাহলে সে আমাকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। বিক্রম আমার কাছে এসে আমার হাত থেকে পেনড্রাইভটা প্রায় ছিনিয়ে নিল। সে অট্টহাসি করে বলল, যাই হোক, তুমি যেই হও না কেন, তোমার খেলা শেষ। রোহনের মতো তোমাকেও আজ এই অফিসের ইতিহাস হয়ে যেতে হবে। এই বলে সে তার পকেট থেকে একটা ছোট চকচকে ছুরি বের করল। আমি ভয়ে আতঙ্কে পিছিয়ে যেতে লাগলাম। আমি জানি এই বন্ধ কেবিনের মধ্যে আমার চিৎকার শোনার মতো কেউ নেই। আমি যখন ভাবছি আমার বুঝি সব শেষ, ঠিক তখনই কেবিনটার ভেতরটা হঠাৎ করেই ঠান্ডা হতে শুরু করলো। ঘরের আলোগুলো দপদপ করে কাঁপতে শুরু করলো। বিক্রম চমকে উঠে চারপাশে তাকাতে লাগলো। আমি বুঝলাম সে এসে গেছে, রোহন। আমি আমার কানের পাশে তার সেই শীতল কিন্তু আজ খুব ক্রুদ্ধ ফিসফিসানিটা শুনতে পেলাম। ভয় পেও না প্রিয়াঙ্কা, আমি তোমার সাথেই আছি। বিক্রম ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? সামনে আয়। তার কথা শেষ হবার আগেই তার আর আমার মাঝখানে কোথা থেকে যেন একটা ঘন কালো ধোঁয়া জমে উঠতে লাগলো। আর সেই ধোঁয়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে রোহনের সেই ছায়াময় কিন্তু ভয়ঙ্কর রূপটা ফুটে উঠল। আজ তার রূপে কোনো আকুতি বা করুণা ছিল না, ছিল শুধু তীব্র জমাট বাঁধা প্রতিহিংসা। বিক্রম তার পুরনো সহকর্মীর সেই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। সে তার হাতের ছুরিটা দিয়ে সেই ছায়ামূর্তিটার দিকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু ছুরিটা রোহনের শরীর ভেদ করে হাওয়ায় মিশে গেল। রোহনের আত্মা একটা বিকট অমানবিক আর্তনাদ করে বিক্রমের দিকে তেড়ে গেল। সে তার ছায়াময় হাত দুটো বাড়িয়ে বিক্রমের গলাটা চেপে ধরল। বিক্রম শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। তার হাত থেকে ছুরিটা খসে পড়ে গেল, তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছিল। আমি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানি বিক্রমের যা হচ্ছে তা তার প্রাপ্য, কিন্তু আমি এটাও জানতাম যে আমি যদি রোহনকে না থামাই তাহলে সে আজ তার হাতে আরেকটা পাপ করে ফেলবে। আমি রোহনের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, রোহন, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, ওকে আইনের হাতে তুলে দাও। তুমি খুনি নও, তুমি একজন ভিকটিম। আমার কথা শুনে রোহনের হাতটা এক মুহূর্তের জন্য আলগা হয়ে গেল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার ভেতরের প্রতিশোধের আগুন আর আমার বলা সত্যিটা, এই দুটো জিনিস যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি সেই সুযোগটা কাজে লাগালাম। আমি দৌড়ে বিক্রমের টেবিলের ওপর থেকে তার মোবাইল ফোনটা তুলে নিলাম। তারপর আমি কেবিনের কাঁচের দেওয়ালে আমার হাতের চেয়ারটা দিয়ে সজোরে আঘাত করলাম। ক্র্যাশ করে একটা বিকট শব্দ করে কাঁচটা ভেঙে পড়ল। অফিস ফ্লোরে থাকা বাকি সহকর্মীরা, যারা এতক্ষণ পার্টিতে মত্ত ছিল, তারা এই আওয়াজ শুনে আমাদের কেবিনের দিকে ছুটে এলো। তারা এসে যা দেখল তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। তারা দেখল বিক্রম স্যার মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর আমি তার ফোনের ক্যামেরাটা অন করে পুরো ঘটনাটা রেকর্ড করে চলেছি। আর রোহন, সে আর সেখানে ছিল না। কিন্তু আমি জানি সে কোথাও যায়নি। সে তার কাজ শেষ করে নীরবে মিলিয়ে গেছে। সেই রাতের পর আমার জীবনটা আবারও ওলটপালট হয়ে গেল। পুলিশ এলো। আমার রেকর্ড করা ভিডিও, সেই পেন ড্রাইভ আর রোহনের পুরনো আইডি কার্ড, এই অকাট্য প্রমাণগুলোর সামনে বিক্রম আর তার দুই সঙ্গী সুমন আর রাজীব তাদের সব দোষ স্বীকার করে নিতে বাধ্য হলো। একটা বড় আন্তর্জাতিক সাইবার ক্রাইম চক্রের পর্দা ফাঁস হলো। রোহন শর্মা তার মৃত্যুর প্রায় 1 বছর পর অবশেষে ন্যায় বিচার পেল। আমি রাতারাতি আমাদের অফিসের হিরো হয়ে গেলাম, কিন্তু আমার মনটা শান্ত ছিল না। আমার বারবার মনে হচ্ছিল রোহনের কথা। সে কি সত্যি মুক্তি পেয়েছে? আমি যখন এইসব ভাবছি তখন আমার কাছে পুলিশ স্টেশন থেকে একটা ফোন এলো। তদন্তকারী অফিসার মিস্টার সিং আমাকে বললেন, প্রিয়াঙ্কা দেবী, আপনার জন্য একটা অদ্ভুত খবর আছে। কি খবর স্যার? আমরা রোহন শর্মার পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে তার একটা ব্যক্তিগত ডায়েরি খুঁজে পেয়েছি। ডায়েরি? হ্যাঁ, আর সেই ডায়েরির শেষ পাতায় সে আপনার জন্যই একটা চিঠি লিখে রেখে গেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার জন্য চিঠি? আমি জানি না সেই চিঠিতে কি লেখা আছে। আমি শুধু জানি আমার এই ভয়ঙ্কর অলৌকিক যাত্রার হয়তো এখনো শেষ পর্বটা বাকি। পুলিশ স্টেশন থেকে ফোনটা পাওয়ার পর আমি আর এক মুহূর্তও দেরি করিনি। আমি সোজা চলে গিয়েছিলাম লালবাজারে মিস্টার সিংয়ের সাথে দেখা করার জন্য। আমার মনটা তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে তোলপাড়। একদিকে ছিল রোহনের লেখা শেষ চিঠিটা পড়ার উত্তেজনা, আর অন্যদিকে ছিল এক অজানা ভয়। মিস্টার সিং আমার হাতে একটা পুরনো নীল রঙের ডায়েরি তুলে দিলেন। তিনি বললেন, ডায়েরির বেশিরভাগটাই তার ব্যক্তিগত কথা।
কিন্তু শেষ পাতাটা, ওটা আপনার জন্য। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। শেষ পাতায় খুব সুন্দর গোছানো হাতের লেখায় রোহন লিখেছিল, প্রিয় প্রিয়াঙ্কা, যদি তুমি এই চিঠিটা পড়ো, তার মানে আমি আর এই পৃথিবীতে নেই। আর তার মানে তুমি আমার অসমাপ্ত কাজটা আমার চেয়েও ভালোভাবে সম্পন্ন করেছ। আমি জানতাম তুমিই পারবে। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। তুমি হয়তো ভাবছ আমি কেন তোমার সাথেই যোগাযোগ করলাম। কারণ আমি তোমাকে অনেক দিন ধরেই চিনতাম প্রিয়াঙ্কা। তুমি যখন এই অফিসে নতুন যোগ দিয়েছিলে, তখন আমিই তোমার ট্রেনার ছিলাম। হয়তো তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। তোমার সেই প্রথম দিনের ভয়, তোমার সেই শেখার আগ্রহ, আর তোমার চোখের মধ্যে থাকা সেই সততার আলো, আমি কিছুই ভুলিনি। আমি তোমাকে দূর থেকেই ভালোবাসতাম, কিন্তু কোনোদিনও মুখে বলার সাহস পাইনি। আমি ভেবেছিলাম একদিন সঠিক সময় আমি তোমাকে আমার মনের কথা বলবো, কিন্তু সেই সময়টা আর কোনোদিনও এলো না। আমি যখন মারা যাই, তখন আমার আত্মার একটাই আকুতি ছিল, বিচার। আর ছিল তোমাকে শেষবারের মতো একবার দেখার ইচ্ছে। হয়তো আমার এই দুটো তীব্র ইচ্ছাই আমাকে এই পৃথিবীতে, এই অফিসের দেওয়ালে আটকে রেখেছিল। তুমি আমার দুটো ইচ্ছাই পূরণ করেছ প্রিয়াঙ্কা। তুমি আমাকে বিচার পাইয়ে দিয়েছ, আর তুমি আমাকে তোমার সাহসের, তোমার সততার এক নতুন রূপ দেখিয়েছ, যা আমার ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি এখন মুক্ত, আমি এখন শান্তিতে যেতে পারব। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা শেষ উপহার দিয়ে যেতে চাই। তোমার ডেস্কের সেই ডান দিকের ড্রয়ারটা, যেখানে তুমি আমার আইডি কার্ডটা খুঁজে পেয়েছিলে, তার নিচে একটা গোপন খোপ আছে। সেখানে আমি তোমার জন্য আমার শেষ স্মৃতিচিহ্নটুকু রেখে গেলাম। ভালো থেকো প্রিয়াঙ্কা, আর মনে রেখো, ভালোবাসা কখনো মরে না। সে শুধু এক জগৎ থেকে আরেক জগতে তার রূপ পরিবর্তন করে। ইতি, শুধু তোমার, রোহন। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ দুটো জলে ভরে গিয়েছিল। আমি আর এক মুহূর্ত পুলিশ স্টেশনে থাকলাম না। আমি সোজা চলে গেলাম আমার অফিসে। অফিসটা তখন প্রায় খালি। আমি আমার পুরনো কিউবিকালটায় গিয়ে দাঁড়ালাম। আমি আমার ডেস্কের সেই ডান দিকের ড্রয়ারটা খুললাম। তারপর রোহনের কথা মতো ড্রয়ারটার নিচে হাত দিয়ে একটা গোপন খোপ খুঁজে বের করলাম। খোপের ভেতরে একটা ছোট ভেলভেটের বাক্স রাখা। আমি কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুললাম। ভেতরে ছিল একটা অপূর্ব সুন্দর প্রজাপতি ডিজাইনের রূপোর আংটি। আমার সেই আংটিটা, যা আমি প্রথম রাতে পড়েছিলাম। কিন্তু কিন্তু আমার আংটি তো আমার আঙুলেই আছে। আমি অবাক হয়ে আমার হাতের দিকে তাকালাম। না, আমার আঙুলটা খালি। আমার মাথা ঘুরে গেল। তাহলে তাহলে আমি যে আংটিটা এতদিন ধরে পড়েছিলাম, সেটা... আমি বুঝলাম, রোহানের আত্মা প্রথম দিন থেকেই আমার সাথে ছিল। সে তার ভালোবাসার স্মৃতিচিহ্ন দিয়ে আমাকে একটা অদৃশ্য বর্মের মতো রক্ষা করে চলেছিল। আমি সেই বাক্স থেকে রোহনের দেওয়া আংটিটা বের করে আমার আঙুলে পরলাম। আংটিটা আমার আঙুলে লাগা মাত্রই আমার সারা শরীরে একটা উষ্ণ ভালোবাসার স্রোত বয়ে গেল। আমার মনে হলো যেন রোহন আমার পাশেই দাঁড়িয়ে আছে। সে আমার হাতে হাত রেখেছে। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আমি আর ওই কল সেন্টারে কাজ করি না। আমি এখন একজন লেখিকা। আমার প্রথম বই দ্য আননোন কলার বেস্ট সেলার হয়েছে। আমি আজও একা, কিন্তু আমি জানি আমি একা নই। রোহন আমার সাথেই আছে, আমার লেখার মধ্যে, আমার ভাবনার মধ্যে, আমার প্রতিটা নিঃশ্বাসের মধ্যে। আর মাঝে মাঝে যখন আমি রাতের বেলা আমার ল্যাপটপে কাজ করি, তখন আমার মনে হয় যেন আমি আমার কানের পাশে একটা পরিচিত, শীতল কিন্তু ভালোবাসায় ভরা ফিসফিসানি শুনতে পাই। আমি তোমাকে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা। আমি আর ভয় পাই না। আমি শুধু মৃদু হেসে উত্তর দিই, আমিও। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এরকম ভৌতিক গল্প শুনতে যারা ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।